আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের ফ্রি কোর্সের আরো একটি আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি আমরা জুনায়েদ টিউটোরিয়ালের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। আমাদেরকে আপনারা পাবেন ফাইন্ড আস অন ইউটিউব। আমাদেরকে ইউটিউবে পাবেন জুনায়েদ টিউটোরিয়াল, আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আমাদের এই ফ্রি কোর্সের আজকের বিশ্ব পরিচয় বইয়ের অর্থাৎ বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ যে বইটাকে আমরা বলে থাকি, এই বইয়ের আজকের কোর্সের আয়োজনে, ফ্রি কোর্সের আয়োজনে আরো একটি ক্লাস। তো বাবারা, তোমরা যারা যারা আছো এই কোর্সে, অবশ্যই তোমাদের বইটা একটু সুন্দরভাবে বইটা খুলে ফেলো। এন্ড দেন তোমাদের এই যে কভার পেজ, অর্থাৎ এই কভার যুক্ত তোমার কাছে একটা বই আছে না? এই যে কভার যুক্ত বই আছে না, দেখো একটা পাহাড়ের মতো আছে, তারপরে এই বিশ্বটা, তারপর এখানে দেখো মানুষ ধান লাগাচ্ছে, তারপরে দেশ শহীদ মিনার। আচ্ছা, ঠিক আছে। এন্ড দেন এইগুলো একটু, এই পেজগুলো একটু নিজের মতো করে পড়ে নিবা, নিজের মতো করে পড়ে নিবা। আচ্ছা, সূচিপত্র আমাদের মুক্তিযুদ্ধ দুই দুই পেজে আছে, এটা অধ্যায়। এটা পড়বো না, এটা একদম বাদ। এটা আমরা নেক্সট ইয়ারে যে বইটা আসবে, নতুন বইটা, ওখান থেকে আমরা সুন্দরভাবে আবার গুছানো ভাবে আবার পড়বো। তো ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসন 14, পেজ নাম্বার 14, ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসন। তাহলে তো কোনো মতেই এই প্রথম অধ্যায়টা আমরা পড়বো না, আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো, অর্থাৎ ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন যে অধ্যায়টা আছে এটা আমরা পড়বো। এখন দেখো, ব্রিটিশ শাসন 14 পেজে আছে। 14 পৃষ্ঠা বের করি আমরা। 14 পৃষ্ঠা বের করো, 14 পৃষ্ঠা। ব্রিটিশ শাসন অধ্যায় 2, অর্থাৎ বাংলা অঞ্চলে এই যে ইংরেজরা, ইংরেজ কারা স্যার? ইংল্যান্ড থেকে যারা এসেছিল বাংলা অঞ্চলে ব্যবসা করার জন্য, তারাই হলো ইংরেজ। আবার বলি, ইংল্যান্ড থেকে, ইংল্যান্ড থেকে যে সকল ব্যবসায়ী গোষ্ঠী বাংলাদেশে আগমন করেছিল, কিসের জন্য? ব্যবসা করার জন্য, তাদেরকে ইংরেজ বলা হয়। 1757 সালে পলাশীর যুদ্ধ। এর আগে বাংলা অঞ্চলে শাসন করতো রাজা মহারাজারা। এটাকে পড়ি তারপর বুঝবা। মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। মুঘল একটা আমল ছিল, অর্থাৎ মুঘল একটা যুগ ছিল, মুঘল একটা শাসন ছিল। এই শাসনে বিভিন্ন শাসক গোষ্ঠী বাংলা অঞ্চলে এসেছিল কি করার জন্য? বাংলা অঞ্চলে আসে ব্যবসা করার জন্য। মোগল, ডাচ, ফরাসি। মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। অর্থাৎ ভারত এটা একটা উপমহাদেশ, অর্থাৎ প্রায় মহাদেশের সমান। ইংরেজ আসছে, ফরাসি আসছে, পর্তুগিজ আসছে। ব্যবসায়ী প্রতিযোগিতা শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। অর্থাৎ বাংলা অঞ্চলে এই যে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, চাপনার দরকার নেই, আমি ভালোভাবে বুঝাই দিচ্ছি, শুধু একটু মনোযোগ দিয়ে শুনুন। পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, এই যে বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। এই যে 4 শ্রেণীর ব্যবসায়ী বণিকগণ, এরা বাংলা অঞ্চলে ব্যবসা করতে এসেছিল, যাদের মধ্যে সর্বশেষ পর্যন্ত কেবলমাত্র ইংরেজরা টিকেছিল। ভারত এবং ব্রিটেন, ব্রিটেন মানে কি? ইংল্যান্ড। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ছিল বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এটা নিয়ে মিলেই ভারতীয় উপমহাদেশ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে 1600 সালে। এটা একটু দাগায় নাও, এটা তোমাদের এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে, এটা দাগায় নিবা, ঠিক আছে? বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। তোমাদেরকে বলে রাখি, বাংলা অঞ্চলে সে সময় শস্য প্রচুর পরিমাণে হতো। বাংলা অঞ্চলের সম্পদের এক খনি, এমন এক খনি, যে খনিতে, অর্থাৎ মানে শুধু সম্পদ চাইতে দেরি, সম্পদ পাইতে দেরি নেই, এমন একটা খনি ছিল আমাদের বাংলা অঞ্চল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। অর্থাৎ বাংলার যে শেষ স্বাধীন নবাব, নবাবী আমল যে ছিল, মোগল আমল যে ছিল, এর শেষ স্বাধীন, শেষে সর্বশেষ যে নবাব ছিলেন, তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি 1700 কত সালে,
আবার দেখো 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। 1756 সালে মাত্র 60 বছর বয়সে, মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। মানে একজন তরুণ, তরুণ যুবক, যুবক যখন নবাব হয় তার কিন্তু শাসনের ক্ষমতাটাই থাকে আল্লাহ। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার এক খালা ছিল, যার নাম ছিল কি ঘসেটি বেগম। নবাব যে 22 বছর বয়সে এই যে রাজা হলেন বা নবাব হলেন, তার এই উন্নতি তার এই খালা দেখতে পারে নাই। তার খালা তাকে হিংসা করত। আছে আমাদের সমাজে অনেক এরকম মানুষ আছে যারা হিংসা করে। এই হিংসার চোখে তার খালা তাকে দেখতো। এবং এছাড়া রায়দুর্লভ, জগৎ শেঠের মতো বণিকদের বিরোধী, অর্থাৎ রায়দুর্লভ একজন বণিক, অর্থাৎ রায়দুর্লভ তার একজন লোক, এবং জগৎ শেঠের মতো বণিক বিরোধী তা ও ষড়যন্ত্রের শিকার হন, এবং এরা তার বিরোধিতা করে, এরাও মানে নিতে পারেনি। দেখো এই বণিকেরা, এই বণিকেরা অবশেষে, আর ইনি হলেন নবাব সিরাজউদ্দৌলা, আর এই পলাশির প্রান্তরে এটা হয়েছিল। এই বণিকেরা অবশেষে 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। এই বণিকেরা, অর্থাৎ এই যে রায়দুর্লভ, জগৎ শেঠ, এরা অবশেষে 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষ নেন। অর্থাৎ 1787 সালে 23 জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। সৈন্যদের প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতা, এই জন্য বলে মীর জাফরের মতো তুমি বিশ্বাসঘাতকতা করো। অর্থাৎ এই নবাবের এক সেনাপতি ছিল, তার নাম ছিল মীর জাফর। এই মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে, এই মীর জাফরের হিংসার কারণে নবাব পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই 200 বছর, প্রায় 200 বছর, কেন দেখো প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ নবাবের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, যুদ্ধ করেছিল কারা? ইংরেজরা। ইংরেজরা কি জন্য এসেছিল? বাণিজ্য করতে। দেখছে এখানকার শাসক নরমাল, দুর্বল, সেই শাসককে হত্যা করছে, পরিকল্পনা করছে, পরিকল্পিতভাবে অপহরণ করে যুদ্ধের ময়দানে হত্যা করছে, যার কারণে এই বাংলা অঞ্চল ইংরেজদের শাসনে চলে যায়। 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ প্রায় 200 বছর, 190 বছর তারা শাসন করছে, 190 বছর শাসন করছে, যাকে প্রায় 200 বছর বলছে। এখন এই প্রশ্নগুলোর আনসার আমি পরবর্তীতে দিয়ে দিব আমার একটা ক্লাসে। হ্যাঁ, এই ফ্রি কোর্সেই পাবা তোমরা, অসুবিধা নাই। দেখো এখানে খালি একটা ছক দিছে, ইংরেজ বণিক, নবাব, পরিবার, এদেশীয় বণিক। অর্থাৎ এই যে নবাব, নবাব 3 দিক থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছে। পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1757 সালে। কত সালে? 1757 23 জুন। এখন দেখো 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। যেহেতু তারা 200 বছর শাসন করছে 1757 থেকে 1947 পর্যন্ত, এই জন্য 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়? 1600 সালে। ওই যে ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য প্রতিষ্ঠার জন্য যে একটা কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানির এই কোম্পানির শাসন, এই কোম্পানির শাসন আমল চলে 1757 থেকে 1857 সাল পর্যন্ত। ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত, এটা কিন্তু প্রশ্নে আসবে, এটা পড়নীয়। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। অর্থাৎ কোম্পানির 1600 সালে যখন এই মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয়, তখন রবার্ট ক্লাইভ ছিলেন এর প্রথম শাসক। প্রায় 100 বছর পরে 1857 সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং সিপাহী বিদ্রোহ করে। অর্থাৎ 1757 থেকে 1857 এর মধ্যে একটা বিদ্রোহ হয়, অর্থাৎ সিপাহীরা আর তাদের কথা শুনতে চায় না, যাকে সিপাহী বিদ্রোহ বলা হয়। তো সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলে শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারেনি। অর্থাৎ তাদের উপর গুলি করা হয়েছে, যেভাবে হোক তাদেরকে থামানোর চেষ্টা করা হয়েছে, এভাবে তাদেরকে থামিয়েছে। কোম্পানির শাসন রদবদল করে 1858
1858 সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশরা নিজে সরাসরি তুলে নেন। অর্থাৎ 1757 থেকে 1857 পর্যন্ত এই শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর যখন সিপাহী বিদ্রোহ হলো, তখন তারপর থেকে 1858 থেকে শাসনভার নিজে তুলে নেয় ব্রিটিশ রানী। ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, অর্থাৎ নিজে শাসন করে চলে 1947 সাল পর্যন্ত। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক, অর্থাৎ ব্রিটিশরা যে বাংলা অঞ্চলে শাসন করছে, ব্রিটিশরা যে বাংলা অঞ্চলে শাসন করছে, তাদের তো কিছু ভালো এবং কিছু খারাপ দিক আছে, যার কারণে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি, বর্ণ ও অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। অর্থাৎ যে যতটা দখল করতে পারবে অতটা তার, সে ভাগ করবে, সে ওখানে শাসন করবে, এই নীতি। অনেক কারিগর ও বেকার, অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলায় 1176 সালে ইংরেজি 1770-এ হয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। অর্থাৎ এই সময় বাংলায় কি হয়েছিল, মানুষের খাবারের এমন একটা অভাব দেখা দিয়েছিল যে মানুষ প্রয়োজনে নিজের বউ বাচ্চা বিক্রি করে হলেও সে সময় খাদ্যের জোগাড় করেছে। এমনকি কুকুর, ছাগল, প্রাণী এগুলো সহ খেয়েছে। এটা তোমরা ভবিষ্যতে আর জানতে পারবো, ইলাবোরেট ডিসকাশন আছে, সামনে আছে, পাবা। যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন। এই যে অল্প সংখ্যক জমিদার, কিছু জমিদার অনেক জমির মালিক হয়ে যায়। বাংলায় সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়, মানে বাংলার একটা বিশাল সংখ্যক মানুষ, বাংলা অঞ্চলের এই যে ভারতীয় উপমহাদেশের বিশাল সংখ্যক মানুষ কি হয়ে যায়, গরিব হয়ে যায়। ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক, নতুন নতুন স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ছাপাখানার ফলে শিক্ষা ব্যবস্থা হয়। বর্তমানে এই যে ফটোকপি মেশিন, অর্থাৎ নকল করা যে মেশিন, এই মেশিন বাংলা অঞ্চলের মানুষের কোনো হাত নেই। এটা সম্পূর্ণটাই শাসন করেছিল কারা, সম্পূর্ণটা তৈরি করেছিল কারা, ব্রিটিশরা। সড়কপথ ও রেলপথের উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। সড়কপথ অর্থাৎ রাস্তাঘাট উন্নত হয়, রেলপথ তৈরি হয়, টেলিগ্রাফ অর্থাৎ তখন সময় তথ্য পাঠানোর একটা আদান প্রদান একটা মাধ্যম, এটাকে বলা হয় টেলিগ্রাফ। ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটে। অর্থাৎ 19 শতকে কি হয় জানো, 19 শতকে বাংলা অঞ্চলে বিভিন্ন ধরনের নবজাগরণ ঘটে। কেমন নবজাগরণ? বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়, যার মাধ্যমে ট্রেন চলে, বাষ্প দ্বারা ট্রেন চলতো। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। অর্থাৎ এই যে ব্রিটিশ শাসনের সময় এর ভালো দিক একটা কি ছিল, এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। অর্থাৎ মানুষ শিক্ষার দিকে মনোনিবেশ করে, সাহিত্যের দিকে মনোনিবেশ করে, জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। কি লিখছে, 1816 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজ। অর্থাৎ এই জ্ঞান বিজ্ঞানের প্রতীক হিসেবে এগুলো প্রতিষ্ঠা করা হয়, স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলা পরে পড়বো ইনশাল্লাহ, এগুলা পরে আমরা সমাধান করবো। এবার দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহ। আমরা জানলাম 1757 থেকে 1857 সাল পর্যন্ত বাংলা অঞ্চলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল। কিন্তু তারপরে যখন স্যার 1858 সালে সিপাহী বিদ্রোহ ঘটলো, তখন থেকে কিন্তু ব্রিটিশ রানী নিজে এই শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। এখন এই যে সিপাহী বিদ্রোহের কথা ওখানে বললো, আসলে এই সিপাহী বিদ্রোহটা কি, সিপাহী বিদ্রোহটা কি ছিল, হোয়াট ইজ দিস, এটা জানতে হবে। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংগঠিত হয়। অর্থাৎ এই যে 1700 থেকে 1800 সাল, এর মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অনেকবার বিদ্রোহ হয়। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমির, এর নাম তিতুমির, বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে। অর্থাৎ বাঁশ দিয়ে নির্মিত এক ধরনের কেল্লা সে নির্মাণ করে, এক ধরনের বাড়ি, এক ধরনের দালান কোঠা সে নির্মাণ করে। 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত ও নিহত হয়। 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত ও নিহত হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ সারা ভারতে ছড়িয়ে পড়ে।
অর্থাৎ এই যে বিদ্রোহ, এটা প্রসার ঘটে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। আর সে ছিল কি ব্যারাকপুরের, ভারতের ব্যারাকপুরের। তো তারপর দেখো সিপাহী বিদ্রোহের কিছু কারণ। অর্থাৎ এই যে সিপাহী বিদ্রোহ, এর তো স্যার অবশ্যই কিছু কারণ আছে। এমনি এমনি তো সিপাহীরা আর বিদ্রোহ করবে না। হ্যাঁ, এটা একটু জানতে হবে। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা ছিল অধিক। অর্থাৎ যত ধরনের অফিসার, যত ধরনের বড় বড় পদের বাবু, বড় বড় কর্মকর্তা, সবাই ছিল ব্রিটিশদের পক্ষে, অর্থাৎ ইংল্যান্ড থেকে। আর ভারতীয়দের সংখ্যাধিক ছিল সিপাহী পদে, অর্থাৎ তারা শুধু কাজ করত আর নির্দেশনা দিত ব্রিটিশ। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। হিসাব করো, কোথায় 50,000 আর কোথায় 3 লক্ষ। ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা ঘটে। অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলে এমন একটা এমন একটা সংগঠিত হয়, মানে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার মাধ্যমে আর কাউকে সামলানো যায়নি। কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য, অর্থাৎ গুলি করার ক্ষেত্রে এই যে কামান ও বন্দুক ব্যবহার করা হয়, এখানে কার্তুজ নামের একটা জিনিস আছে, অর্থাৎ যেখান দিয়ে গুলি যায়, এই জায়গায় পিচ্ছিল করার জন্য গরু এবং শুকুরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি হয়। যারা মুসলমান আছে তারা কিন্তু গরু এবং শুকুরের চর্বি, এদের শুকুরের চর্বি, এটা কিন্তু তারা ব্যবহার করবে না। নিয়ে নিয়ে ধর্মীয় অশান্তি সৃষ্টি হয়। সৈন্যদের আন্দোলনকে সমর্থন করার জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিল। এই আন্দোলনে দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। অর্থাৎ এই যে কঠোর হাতে দমন করার ফলে, অর্থাৎ তাদেরকে জোরপূর্বক এটা দমন করা হয়, যার কারণে ভারতীয় প্রায় 1 লক্ষ মারা যায়। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। বিভিন্ন তিনি স্বাধীনতার ভার নিজ হাতে তুলে নেন। দেখো, ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালে বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটি স্মৃতিসৌধ আছে। এই পার্ক সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করো। বাহাদুর শাহ কে ছিলেন? 19 শতকে এই পার্কের নাম ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন? আচ্ছা, এটা একটু জানে নিবা। দেখো তো, এই যে ব্রিটিশ ছেড়ে ভারতীয়রা গেল, কেন গেল, এটা এখানে আমরা জানবো। পরবর্তী প্রতিরোধ আন্দোলন। 20 শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। এটা ভালো করে মনে রাখবা, 1885 সালে ভারতে জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। অর্থাৎ জাতীয় কংগ্রেস নামে একটি দল সে সময় প্রতিষ্ঠিত হয়, সেটা এখনো আছে। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ব্রিটিশরা এটার শাসনভার যেন আরো সহজ হয়, সেজন্য এটাকে ভাগ করে নেয়। একে বঙ্গভঙ্গ বলে। 1905 সালে বাংলা অঞ্চলকে যে ভাগ করা হয়েছিল, একে বলা হয় বঙ্গভঙ্গ। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। অর্থাৎ আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ অর্থাৎ বঙ্গভঙ্গ ভাঙা হয়। অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করা হয়। 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ অর্থাৎ বঙ্গভঙ্গ ভাঙা হয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন। অর্থাৎ পরবর্তীতে 1905 সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠিত হয়। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন ও সশস্ত্র যুব বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াজেদার এবং মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ ও সহযোগিতায় চিরস্মরণীয়। এরা এই আন্দোলনে শহীদ হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করে, কারণ তখন তারা সবাই ব্রিটিশ শাসনে আগ্রহী ছিল। ব্রিটিশদের এই শাসনের ফলে সবাই সন্তুষ্ট ছিল, কিন্তু পরবর্তীতে অন দ্য নেক্সট টাইম কেউ তাদের এই শাসনকে সমর্থন করেনি। কিন্তু তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি। স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন চলতে থাকে। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরে বাংলা, একে ফজলুল হক।
তৃতীয় ধাপে অর্থাৎ রাজনৈতিক আন্দোলন, এই আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরে বাংলা একে ফজলুল হক। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা চেতনা আরো বেগবান হয়। এই যে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখছে না, যে বিদ্রোহী আমি, বিপ্লবী আমি, নটরাজ আমি সাইক্লোন, এইভাবে যে একটা কবিতা লিখছে, এই সময় এই উদ্দীপনামূলক কবিতা লেখা হয়। আর এই কবিতাগুলো লেখার কারণে কাজী নজরুলকে অনেকবার জেলেও যেতে হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস যদি তুমি পড়ো, তুমি আরো বিস্তারিত জানতে পারবে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এই সময় নারী প্রসারে গুরুত্ব ভূমিকা রাখে, নারী শিক্ষা প্রসারে। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। অর্থাৎ অবশেষে এই ব্রিটিশরা কি করে বাংলা অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়, যার ফলে বাংলা অঞ্চলে আবার শান্তি ফিরে আসে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আলোচনা। জুনাইজ টিউটোরিয়ালের ফ্রি কোর্সের বিশ্ব পরিচয় এই আয়োজনের আজকের এটা ছিল বিশ্ব পরিচয়ের ক্লাস, অর্থাৎ ফ্রি কোর্সের। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং আরো নতুন নতুন আয়োজন পাবা। সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘ আশা প্রত্যাশা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।